দর্শক, ফাগুন আশি আশি করছে, বইমেলা অমর একুশে বইমেলা চলছে। এর মধ্যে থেকেই যমুনা ডিজিটালের আড্ডা নিয়ে হাজির হয়েছি আমি আল মাহফুজ। আজ আমার সঙ্গে যিনি অতিথি রয়েছেন তিনি মূলত বই নিয়ে ট্রাভেল করেন, বইয়ের প্রতি ভালোবাসা, বই প্রেম, মোটামুটি বইয়ের সঙ্গেই তিনি থাকার চেষ্টা করেন এবং সম্ভবত থাকবেনও। তো শুরুতেই পরিচয় করে দিচ্ছি আজকের আমাদের অতিথি অয়ন তরফদার। কেমন আছেন? চমৎকার সময় যাচ্ছে। বইমেলায় গিয়েছেন এখনো? হ্যাঁ, বইমেলায় আমার যাওয়া হয় বইমেলা শুরু হওয়ার আগে থেকে। এখন পর্যন্ত ঠিক জমে ওঠেনি, তবে শুরুতেই মানুষের যে আগ্রহ দেখেছি, আশা করছি সামনের সময়টাতে বইমেলা আরও দারুণ হবে। আপনাকে বলা হয় যে আপনি কয়েকটা উল্লেখযোগ্য বই রিলেটেড উল্লেখযোগ্য কয়েকটা জায়গায় গিয়েছেন, যেমন আপনি বুক টাউনে গিয়েছেন, তারপরে সিটি অফ লিটারেচারে গিয়েছেন, তারপরে 13তম বুক ক্যাপিটাল, বিভিন্ন জায়গায় আপনি গিয়েছেন। সেগুলো নিয়ে যদি একটু। এইটা আসলে আমার মনে হয় আমার বই পড়ার প্রতি যে ভালোবাসা, তার এক ধরনের এভলিউশন। নর্মালি আমরা কি করি, যখন বেড়াতে যাই কোথাও, আমরা শুধু ওই জায়গার উল্লেখযোগ্য জায়গা দেখি। আমরা আরও চেষ্টা করি সময় পেলে যারা বইকে পছন্দ করে কোনো একটা বইয়ের দোকান থেকে টুকটাক চটপট দিয়ে একটা বই কিনে আনার জন্য। আমরা সেই দেশের বইয়ের সংস্কৃতিকে বোঝার চেষ্টা কম করি এবং পুরো পৃথিবী জুড়ে বইয়ের প্রতি ভালোবাসাকে ছড়িয়ে দেবার জন্য যে প্রাণান্তকর চেষ্টা মানুষজন করে যাচ্ছে, সেই বিষয়ে আমাদের আগ্রহ খানিকটা কম থাকে, আমরা সম্ভবত কম জানি। তো যখন আমার পড়বার এই আগ্রহটা শুধু পড়ায় আর সীমিত থাকলো না, তখন আমার মনে হচ্ছে এই বিষয়গুলোও আসলে জানা যেতে পারে। শুধু জানা না, এই বিষয়গুলো মানুষজনের মাঝে ছড়িয়ে দেওয়া যেতে পারে, তাহলে বইয়ের প্রতি ভালোবাসা আরও তৈরি হবে। তো সেই ধারাবাহিকতায় আমি খুঁজে দেখছিলাম যে ইউনেস্কো, ইউনাইটেড নেশনসের ওনাদের দারুণ কিছু ইনিশিয়েটিভ আছে। ধরা যাক, প্রতি বছর একটা শহরকে ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে ঠিক করে দেওয়া হয়। সেই একটা শহর পুরো পৃথিবীর বইয়ের রাজধানী। কি দারুণ একটা বিষয়, শুধুমাত্র এই বছরের জন্য। 2001-এর আশপাশ থেকে এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল এবং আমাদের এশিয়ারও বেশ কয়েকটা শহর ছিল বইয়ের রাজধানী, অথচ আমরা হয়তো খুব কম জানি। তারপর যারা আসলে সংস্কৃতিকে, যে শহরগুলো পৃথিবীর সব মানুষজনের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই রকম একটা উদ্যোগও আছে যাকে বলা হয় ওয়ার্ল্ড সিটি অফ লিটারেচার। দারুণ একটা বিষয়। তো এই রকম বেশ চমৎকার কিছু বিষয় আছে। আমার সৌভাগ্য হয়েছে সেই সমস্ত জায়গায় গিয়ে বোঝবার চেষ্টা করবার যে আসলে সেখানে হচ্ছেটা কি। বুক টাউনের গল্পটা সেটা আরেকটা দারুণ বিষয়। গল্পটা সম্ভবত 1961-র আশেপাশে হবে। এক মানুষ, তার নাম রিচার্ড বুথ, উনি আসলে খুব পড়াশোনা করতে পছন্দ করেন, ওনার বইয়ের প্রতি আগ্রহ আছে। তাদের যে শহরে উনি থাকেন তার নাম হচ্ছে ওয়াই, রাইট? হে অন ওয়াই। ওয়াই হচ্ছে নদীর নাম। এই নদীর পাড়ে যে গ্রামটা হ্যাঁ, সেই শহরের মানুষ উনি। হে অন ওয়াই। হে ফেস্টিভ্যাল, হ্যাঁ, একটা সময় হতো, এখন সম্ভবত নামটা একটু বদলেছে। ঠিক, সেই ভদ্রলোক ওনার ছোট্ট গ্রামটাকে সবার কাছে তুলে ধরার জন্য একদিন ডিক্লেয়ার করলেন যে আজকে থেকে হে অন ওয়াই একটা নিজস্ব দেশ, স্বাধীন রাষ্ট্র। খুব হইচই পড়ে গেল এবং সবাই এসে আসলেই আগ্রহী হলো কি ঘটনা কি হয়েছে। উনি জানালেন এটা ওনার একটা মার্কেটিং গিমিট, যেন সবাই এই শহরটাকে জানতে পারে। এবং সবাই যখন খুব আগ্রহী হয়ে গেল, সবার মুখে মুখে এই শহরের গল্প, তখন উনি ওই শহরের নতুন নতুন বইয়ের দোকান দেওয়া শুরু করলেন। একটা সময় ছোট একটা শহর যার অধিবাসী 2000-এর আশেপাশে, সেইখানে বইয়ের দোকান হয়ে গেল 20 থেকে 25টা। অনলাইন দোকান মিলে সেটা 27টার মতো। অভূতপূর্ব। এবং সেখানে এখন বই নিয়ে ফেস্টিভ্যাল হয়, যেখানে 2-2.5 লাখ মতো মানুষ আসে। সেখানে মানুষজন সারা বছর একটা বই সংক্রান্ত ট্যুরিজমের মতো ব্যাপার হয়ে গেছে। তাহলে এই যে একটা শহর, যে পৃথিবীর প্রথম বইয়ের শহর, এভাবেই ওদেরকে বলা হয়, সেই জায়গাটাও আসলে চমৎকার। আচ্ছা, আপনি বুক ক্যাপিটালের কথা বলছিলেন। 13তম যে বুক ক্যাপিটাল হয়েছিল এটা ব্যাংকক। এইটা আরেকটা দারুণ বিষয়। আমরা সাধারণত থাইল্যান্ডের ব্যাংকক বললে কি বুঝি? খুব একটা আনন্দ, হইচই, চাকচিক্যময়, হুল্লোড়ের জায়গা, তাই না? কিন্তু ওই ছোট জায়গাটা ছাড়া
ব্যাংককের যে অধিবাসী যারা আছেন তাদের বইয়ের প্রতি যে আগ্রহ, তাদের যে সরকারের মানুষজন যারা আছেন তাদের যে সবার মাঝে বইটাকে ছড়িয়ে দেবার যে চেষ্টা, সেটা অসাধারণ, অভূতপূর্ব। এবং আমরা আসলে বাইরে থেকে খুব কমই জানি, হয়তো অনেকে ধারণাও করতে পারবে না যে ব্যাংককে বই পড়া সংক্রান্ত এরকম একটা ইনিশিয়েটিভ আছে। ওরা, আপনার তো একটা পেজ রয়েছে, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, সেটার নাম অকারণে। এই পেজ থেকে বা এই চ্যানেল থেকে নিয়মিত আপনি ভিডিও আপলোড করেন, চেষ্টা করি। হ্যাঁ, আপনি বুক ট্রাভেল করেন বা কোনো বই নিয়ে রিভিউ করেন, সেগুলোতে তো এইসব গল্প আমরা পাওয়া যায়, নিঃসন্দেহে সেগুলো পাবে। তা আপনার বুক ক্যাপিটালে গিয়ে বা এরকম কোনো জায়গায় গিয়ে কোনো প্রিয়তম রিভিউর অনুভূতি বা কোনো অভিজ্ঞতা? হ্যাঁ, আমি যতগুলো দেশে ভ্রমণ করেছি বই সংক্রান্ত, আমাদের সেই দেশের বইয়ের রিভিউ আছে সেই দেশে বসে। সেইখানে থাইল্যান্ডের একটা ছাত্র অভ্যুত্থানের গল্প বলা হয়েছে, যেখানে ছাত্র অভ্যুত্থানের পরে তাদের শাসক গোষ্ঠীকে তারা নতুন আশার উদ্দীপনায় তাদেরকে ফেলে দিতে সক্ষম হয়, এরকম একটা চমৎকার বই। সেইটা আমরা তাদের ডেমোক্রেসি স্কয়ার যেটা আছে ব্যাংককের, সেই জায়গায় থেকে আমরা তাদের দেশের নিয়ে বলা, তাদের তরুণদের এক অভ্যুত্থানের গল্প, সেই বইটার রিভিউ আমরা ওখানে করেছি। এপিগ্রাম বলে একটা পাবলিশারের সাথে আমাদের যোগাযোগ হয়েছিল, যাদের সাথে আমরা যখন সিঙ্গাপুরে একটা বুক ট্যুর করতে গিয়েছিলাম তখন যোগাযোগ হয়। এপিগ্রামের গল্পটা খুব অদ্ভুত। তারা বই প্রকাশ করে, সেটা সিঙ্গাপুরের হতে হবে, লেখক সিঙ্গাপুরের হতে হবে, এবং গল্পটাও সিঙ্গাপুরকে নিয়ে বলা গল্প হতে হবে। তার মানে সবকিছুই দেশীয়, এখানে সব দেশের। বছর কয়েক হলো নিজেদেরকে একটু এলাবোরেট করেছে, সাউথ ইস্ট এশিয়ার গল্পও বলার চেষ্টা করছে, কারণ ওরা আরও সক্ষম হচ্ছে, কিন্তু তাদের শুরুটা ওই দিয়ে। তারা একটা ফিকশন জনরায় বইয়ের পুরস্কার দিতে চান সাহিত্যিকদেরকে। তো সেই লিস্টে আমি থাইল্যান্ডের এই গল্পটা ফাইনালিস্ট লিস্টে দেখেছিলাম। পাঠক বা দর্শকদের মনে প্রশ্ন আসতে পারে যে আপনি বইয়ের জন্য আপনি দেশে বা বিদেশে আপনি ছুটে চলে যান, বা আপনার যখন ফুরসত মেলে আপনি চলে যান। এই পর্যন্ত আপনি দেশের বাইরে কতটি দেশে গিয়েছেন যেটা বইয়ের জন্যই শুধু? অন্তত 8 থেকে 10টা দেশ হবে। 8 থেকে 10টা দেশ। আচ্ছা, আপনি যখন দেশেও বুক রিভিউ করেন, হ্যাঁ, বা এখনো তো সামনেও করবেন, এই যে কোনো একটা স্মৃতিচিহ্নের জায়গায় চলে যাওয়া, দেখা গেল নড়াইলের এস.এম. সুলতান নিয়ে তিনি কোনো বুক রিভিউ করবেন বা বইয়ের আলোচনা করবেন, নড়াইলে ছুটে চলে গেলেন, অথবা আপনি দেখা গেল পুরান ঢাকার কোনো বই নিয়ে আপনি রিভিউ করতে গেলেন, ঐতিহাসিক বা নৃতাত্ত্বিক কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি চলে গেলেন যেটা ওই বইয়ের সঙ্গে একেবারেই কানেক্টেড। এই আইডিয়াটা আপনার কীভাবে এলো এবং কবে এলো? আমার যেটা মনে হয়েছে, যেটা অনুধাবন আমার ব্যক্তিগত জায়গা থেকে, সেটা হচ্ছে একটা বইয়ের গল্প, সেই 2 মলাটের ভেতরে সাদা কাগজে যে কালো অক্ষরগুলো আছে, শুধু সেই গল্পটুকু তো না, সেই গল্পে লেখকের বেড়ে ওঠার একটা প্রভাব আছে। সেই গল্পে যিনি প্রচ্ছদ এঁকেছেন, সেই প্রচ্ছদ আঁকিয়ের একটা ভাবনা আছে। যিনি সমস্ত মানুষজনের কাছে, পাবলিশার পাঠকের কাছে বইটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, তারও একটা চিন্তাভাবনার জায়গা আছে কেমন করে। এই বিষয়গুলো যত জানা যায়, বই পড়ার বিষয়টা না তত পূর্ণ হয়, তত পরিপূর্ণতার সাথে, আনন্দের সাথে বইয়ের গল্পটা আসলে চেনা জানা বোঝা যায়। শুরুতে আমরা যেটা করতাম, একটা বই পড়বার পরে আমি আসলে ঘেঁটে দেখার চেষ্টা করতাম নেটে, বা যারা জানেন বিদগ্ধজন, যে সেগুলো কেমন, সেই গল্পগুলো কেমন। তারপর যখন আরেকটু আগ্রহ তৈরি করবার চেষ্টা হলো, তখন মনে হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় যাই, যদি আমার সামর্থ্যে কোলায় সম্ভব হয়। তার বিবর্তনে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এবার দেশের আশেপাশে যে সমস্ত দেশ আছে সে সমস্ত জায়গায় যাই। এখানে অনেকেরই হয়তো, আপনার ক্ষেত্রে যেটা হয়, আপনি হয়তো একটু আশীর্বাদ পুষ্টই বলা যেতে পারে, অনেকের হয়তো ইচ্ছে আছে ধরেন যে সেই জায়গায় যাওয়ার বা বিদেশে যাওয়ার, কিন্তু আর্থিক আনুকূল্য হয়তো নাই। তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে, বা তারা কিভাবে এই অভিজ্ঞতাটা নিতে পারে? একদম ঠিক বিষয়, এবং আমার মনে হয় যে এটা আসলে সেই অর্থে বলতে গেলে জরুরিও না, যেতে হবে জরুরি না, কিন্তু যদি আগ্রহ থাকে। আমার যেমন প্রথম যেদিন সেই অনুধাবনটা হলো যে আসলে আমি সারা জীবন চেষ্টা করলেও যত বই বের হয়েছে আমি আসলে পড়ে যে শেষ করতে পারবো না, তাহলে আমার অনেক অনেক বই পড়বার দরকার নেই। তারা শঙ্করে বলে না, জীবন এত ছোট কেন? একদম কবির সেই বিখ্যাত লাইন, তাই না? হ্যাঁ, আমি ভাবছিলাম তাই, যদি আসলে আমরা আরেকটু পূর্ণভাবে জানার চেষ্টা করি, তার জন্য আমাদের তথ্য প্রযুক্তি, ইন্টারনেট খুব দারুণ একটা জায়গা। যেমন সুন্দরবনের 7 বছর বলে একটা বই আছে, বিভূতিভূষণের লেখা, দুর্দান্ত কিশোর রোমাঞ্চ উপন্যাস।
খুব অল্প মানুষজন জানে যেটা আসলে বিভূতিভূষণের একার লেখা না। আমি যেদিন জানতে পারলাম যে ভুবনমোহন বলে আরেক ভদ্রলোক উনি এই বইটা লিখেছেন, প্রথম অংশগুলো, আমি খুবই অবাক হয়েছি। উনি এই গল্পটা শুরু করবার 50 বছর পরে বিভূতিভূষণকে অনুরোধ করা হয়েছিল যে আপনি গল্পটা শেষ করেন, এবং তারপরেই এইটা উনি ধারাবাহিকভাবে লিখে শেষ করেছেন। যখন আমি এইটুকু জানলাম আমার খুব আগ্রহ হলো যে ব্যাপারটা কেমন হয়। এই গল্প খুঁজতে গিয়ে জানতে পারলাম ওনারা ধারাবাহিকভাবে, ভুবনমোহন বলে যেই ভদ্রলোকের কথা বলছি, ওনারা সখা এবং সখী নামে একটা পত্রিকা বের হতো অনেক আগেকার, হ্যাঁ, সেই পত্রিকা এটা ধারাবাহিকভাবে বের হতো। বাংলা সাহিত্যে শিশু কিশোরদের জন্য যে প্রথম পত্রিকা তার নাম সখা। উনি লেখাটা বের করতেন সখা ও সাথী পত্রিকায়, কিন্তু যেহেতু সেটা প্রথম উপন্যাস এবং তার সম্পাদক খুব অকালে মারা যান, উনি করলেন কি তার এই সমস্ত লেখা টেখা ওনাকে কন্ট্রিবিউট করার জন্য দুই পত্রিকা একীভূত করে সখা নামে প্রকাশ করা শুরু করলেন শুধু শ্রদ্ধা জানাতে। এইটা দারুণ একটা জার্নি। আপনি হয়তো বইয়ের ভেতরের সুলুক সন্ধানে যান, যার ফলে আপনি ওই ভেতরের এই গল্পগুলো বা ইতিহাসগুলো আপনি হয়তো জানলেন, কিন্তু সাধারণ পাঠকের তো এটা জানার কোনো উপায়ই থাকে না। এই ব্যাপারগুলো কি হবে? আগ্রহ একটা বিষয়, এবং ওই যে পড়ে তো যাওয়াই যায়। এবং আমি দেশের চেষ্টায় কি দেখছিলাম আমাদের পরিপ্রেক্ষিতে, যে আসলে বই পড়ার মানুষের আগ্রহ কমে যাচ্ছে। মানুষজন ঠিকঠাক মতো করে আর আগের মতো করে বই পড়ে না, নানান কারণ আছে, অনেক কারণ আছে, সেই গল্পে যাচ্ছি না। কিন্তু তাহলে বইয়ের প্রতি মানুষের আগ্রহ জাগবে কীভাবে, ভালোবাসা জাগবে কীভাবে? তার জন্যই যত বেশি উপকরণ আশেপাশে রাখা যায়, অন্তত আমার বেলায় তা হয়েছে, আমার মনে হয়েছে যে সেটা একটা ভালো মাধ্যম হতে পারে। কোভিড-19 আসার পরে আমাদের দেশেই শুধু নয়, সারা বিশ্বেই একটা থমকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, এবং তার ফলে অনেকেই ওই সময়টা একটু বিরতি নেয়, লেখালেখি হোক বা অন্য যে কোনো পেশাগত জায়গা থেকে তাদের একটা মানসিক বিরতি চলে আসে, অনেকেই সেই উপলব্ধিটা করে ওই সময়। আপনার কি এই কোভিড সিচুয়েশনে বা আফটার কোভিড কোনো কালে যে এরকম কোনো অনুভূতি বা এরকম কোনো হয়েছে যে আমি বই নিয়ে আমার নতুন করে কাজ করার? কোভিডের আগে কি আপনি বই নিয়ে এত কাজ করতেন কিনা বা পরিকল্পনা ছিল? কোভিডে আমি সময় পেয়েছি, কিন্তু সম্ভবত এটাও আরেকটা বলবার মতো বিষয়, কোভিডের সময়ে যেই অল্প কিছু মানুষ আসলে ঘরে বসে ছিল না, আমরা সম্ভবত সেই দলে ছিলাম। আমরা কোভিডের সময় সবাই যখন ঘরে, তখন মানুষের কাছে কাছে গিয়েছি, ঘরের আশেপাশে গিয়ে তাদের জন্য খাবার রেখে এসেছি। আমার বোন ডাক্তার, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় তারও বসে থাকার অন্ত ছিল না। তো ওই সময়টাতে আমাদের ছুটে বেড়াবার অনেক সুযোগ হয়েছে, কিন্তু তারপরেও অফিসে যেতে হয়নি। সেই হিসেবে পড়বার সুযোগ পেয়েছি, সময় কিছু বেশি পাওয়া গেছে। এটা একটা ভালো সুযোগ বলেছি এই কারণে যে আসলে সময়টাকে কাজে লাগানো যায়, এবং বই পড়া তার একটা দারুণ মাধ্যম হতে পারে। এই যে বই নিয়ে কাজ করার, এটার প্ল্যানটা কখন আসে আপনার মাথায়? আসলে আমি যতটুকু পড়ে গিয়েছি এতদিন সব কিছু নিজের জন্যই, ব্যক্তিগত আনন্দের জন্য। একটা সময় এসে মনে হলো যে আসলে এটা শেয়ার করা যেতে পারে, তাহলে আরও কিছু মানুষ, আরও কিছু পাঠক যদি আগ্রহী হয়, সেই বিষয়টা মন্দ হবে না। সেই সময়টা কবে? সেটা 2020-21 ওই সময়টায়। এবং আমার একটা দারুণ অনুভূতি আছে, সেটা হচ্ছে আমার মনে হয় যে শুধু পাঠক এই ইকোসিস্টেমের একটা পার্ট না, একটা বড় প্ল্যাটফর্ম। সেখানে প্রকাশক আছে, সেখানে বই পড়ুয়া মানুষজন আছে, সেখানে লেখক আছে। এদের সবাই মিলে যদি টিকে থাকা যায়, তাহলে এই বিষয়টা, বইয়ের বিষয়টা আরও দারুণভাবে সবার কাছে পৌঁছে যাবে। এটা একটা চক্রের মতো। আপনি যদি নিজে বই না পড়েন ঠিকঠাক মতো, অথবা পাইরেটেড কপি নেন, প্রকাশক আসলে টিকে থাকতে পারবে না, ক্ষতিগ্রস্ত হবে। প্রকাশক যদি টিকে থাকতে না পারে, তাহলে সে লেখককে ঠিকঠাক মতো করে অর্থের যোগান দিতে পারবে না, এবং তাই যদি হয়, লেখকও ভালো ভালো লেখা লিখতে আগ্রহী হবে না। শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে পাঠক। তো এই যে বিষয়টা, এটা আসলে খুব নিবিড়ভাবে না দেখলে না বোঝা সম্ভব না যে কেন এরকম হচ্ছে। আমার এবারের যে বই ট্যুর যেটা ছিল, সেটার একটা বড় অংশ জুড়ে ছিল এই বিষয়টা বোঝাপড়া করা। শুধুমাত্র লেখকদের অথবা পাঠকদের দেখতে গিয়েছি এরকম না। ফিল্ম মেকার ঋত্বিক ঘটক, তিনি একদা লেখালেখি করতেন, তারপরে তিনি থিয়েটার করতেন, সিনেমাও তিনি করেছেন, বিশ্ববিখ্যাত অনেক সিনেমাদার রয়েছে। কিন্তু আমরা জানি যে ঋত্বিক ঘটক এরকম বলতেন যে এর থেকেও যদি অগ্রসরমান বা কোনো শক্তিশালী শিল্প মাধ্যম আসে, সে ওই পিছনের যে শিল্প মাধ্যম সেগুলোকে লাথি মারতেও দ্বিধাবোধ করবে না। একদম।
যদি এর থেকেও শক্তিশালী শিল্প মাধ্যম আসে। আপনার ক্ষেত্রেও যেটা দেখা যায়, আপনি একদা বইয়ের জন্য বা লাইব্রেরিতে, বিভিন্ন লাইব্রেরিতে ঘুরতেন, লাইব্রেরি কাজ করার আপনার একটা আগ্রহ দেখেছি। আপনি আবৃত্তি করেছেন বা মাঝে মাঝে করেন, সিনেমা নিয়ে আপনার আগ্রহ দেখেছি, ফটোগ্রাফিও দেখেছি। এখন আপনি বই নিয়ে কাজ করছেন, মানে শিল্প মাধ্যমের বিভিন্ন ডাইমেনশনে আপনি যাচ্ছেন। এটা সচেতনভাবে কিনা, এটা হচ্ছে একটা। আর দ্বিতীয়ত, এর থেকেও যদি কোনো নতুন ডাইমেনশন আসে শিল্প মাধ্যমে, তখন কি সেটি লুফে নেবেন কিনা? নিঃসন্দেহে। প্রথমত আমার কাছে এই বিষয়টা মনে হয়েছে স্বতঃস্ফূর্তভাবে যেরকম করে যায়, ইচ্ছা করে না, প্ল্যান করে আগানো। একদম প্ল্যান করে না। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে অতি অবশ্যই মানুষের কাছে পৌঁছানোর তো একটা আগ্রহ থাকেই, এবং সেটা যদি ভালো কোনো বিষয় হয় যেটাতে আমার মনে হয় যে দেশ এবং সমাজের একটা ভালো জায়গায় পৌঁছানোর সম্ভাবনা আছে, সেখানে কন্ট্রিবিউট করবার একটা মারাত্মক আগ্রহ আছে। তো এটা হচ্ছে আমার বোঝাপড়ার জায়গা। আপনার পেজ অকারণে, এটাকে তো ইউটিউব চ্যানেলও বলা যেতে পারে। আমার ফেসবুক এবং ইউটিউব দুইখানেই অকারণে না আছে। সেখানে বই রিভিউ করেন তো টুকটাক। যদি বলা হয় যে কোন 2-3টা বই রিভিউ করে আপনার সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে? আমরা থাইল্যান্ডে সেপিয়েন্স বলে একটা বইয়ের রিভিউ করেছিলাম, ইউভাল নোহা হারিরির। সেটার বেশ সাড়া পেয়েছিল। আমার ভালো লেগেছিল, যেহেতু চলচ্চিত্রের প্রতি আমার এক ধরনের দুর্দান্ত আগ্রহের জায়গা আছে। একটা সময় আমাদের অনেক পড়াশোনা হয়েছে শুধুমাত্র চলচ্চিত্র নিয়ে। তো সেইখানে এস এম সুলতান, তাকে নিয়ে তারেক মাসুদের সেই বিখ্যাত কাজ করা আদম সুরত, তার একটা বই রিভিউ করেছিলাম। যেই জায়গাটায় বসে তারেক মাসুদ শ্যুট করেছিলেন, যেইখানে এস এম সুলতান ছিলেন, সেই জায়গায় নড়াইলের সেই বাধাঘাটে আমরা এই বইটা রিভিউ করেছিলাম। আমি বইয়ে কোথাও বলিনি যে আমি কোন জায়গায় আছি, কিন্তু আমার ব্যক্তিগত ভালো লাগার অনুভবের একটা জায়গা ছিল। যে দর্শক কি বুঝতে পেরেছে? সম্ভাবনা খুবই কম, কারণ কাউকে তো বলা হয়নি। আমার মাঝে এইরকম একটা বিষয় সবসময় কাজ করতে, বলে করে তো করবার বিষয় না। তবে পরের দিকে এসে মনে হয়েছে এগুলো অনুভবের জায়গা, যে আসলে পাঠককে জানানো উচিত, হয়তো সবাই জানে না, হয়তো বলে দেওয়া উচিত, তাহলে হয়তো মানুষ আরও তাড়াতাড়ি রিলেট করতে পারবে। আপনি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত রয়েছেন, হ্যাঁ, কিন্তু আপনার একই সঙ্গে যে শিল্প মাধ্যমের প্রতি একটা তৃষ্ণা এবং বইয়ের প্রতি আপনার একটা গভীর ভালোবাসার জায়গা, এটা কিভাবে আসলো? এটা আমার মনে হয় যে এটা আসলে সাংঘর্ষিক না। আমি যেমন আমার কর্মক্ষেত্রের জায়গাটাকে একদম আলাদা রাখার চেষ্টা করি। উইকেন্ড পাই, মানুষজন অনেকে তো পায় না, তার অনেক সময় পাওয়ার পরও তো খুব একটা শিল্প মাধ্যমের দিকে দেখা যায়। আপনার জন্যই বলা, হয়তো আমি অনেককেও বলেছি আগে, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় না ব্যস্ততা বলে কিছু হয়, প্রায়োরিটি হয়। আপনি কোন কাজটাকে গুরুত্ব বেশি দিচ্ছেন সেটাই ঠিক করবে আপনি অন্য কাজে ব্যস্ত কিনা। তো আমার মনে হয়েছে যে এই বিষয়গুলোতে আমার আরেকটু সময় দেওয়া উচিত। আমি চেষ্টা করি স্বেচ্ছাসেবী কাজে জড়িত হতে। আমার শুক্র শনিবার অথবা অফিস থেকে বের হবার পর একটা বড় অংশ যাই এই চিন্তা ভাবনায়, এই কাজের অংশগ্রহণে। তার প্রিয় লেখক কারা? এই এই তালিকা দীর্ঘ, বা আমি 3 থেকে, আমি যদি দেশের ভেতরে বাংলা সাহিত্য নিয়ে বলি, আমার রবীন্দ্রনাথের প্রতি গভীর মমতা আছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাজ আমার দুর্দান্ত লাগে। আমার সৈয়দ ওয়ালিউল্লাহর কাজ ভালো লাগে, ওনার লেখা ভালো লাগে। আখতারুজ্জামান ইলিয়াস আমার খুব পছন্দের সাহিত্যিক। হেলাল হাফিজের কবিতা আমার অসাধারণ লাগে। দেশের বাইরে যদি বলি, আমি মুরাকামির সাহিত্য পছন্দ করি। আমার ইউভাল নোহা হারিরির লেখা ভালো লাগে। ছেলেবেলা আমার কেটেছে স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস পড়ে। সেখানে আপনি গিয়েছেন, আমি দারুণ অভিজ্ঞতা, সেই ভালো লাগার জায়গা আছে। কম বুঝেছি কিন্তু পড়ে ভালো লেগেছে, এরকম অনেক মানুষজন আছে, তাদের লেখা আমার পড়তে ভালো লাগে। আধুনিক এই প্রজন্মে জীবিত অনেকের লেখা আছে আমার, যাদের লেখা খুব ভালো লাগে। সাদুজ্জামান আছেন, সুহান রিজওয়ানের লেখা আমার দারুণ লাগে। এরকম বেশ, সাক্ষী ছিল শিরস্ত্রাণ, দারুণ সব বই। এই তালিকা দীর্ঘ। আপনি হেলাল হাফিজের নাম আনলেন। হেলাল হাফিজ তো একজন কবি। আপনি যখন বুক রিভিউ দেন, নর্মালি পাঠক বা দর্শকদের একটা চাহিদা থাকে নভেল, গল্প বা নন ফিকশনের দিকে। কবিতার প্রতি মানুষের আগ্রহটা কেমন দেখেন বা কেমন সাড়া পান? আমার মনে হয় কবিতার প্রতি মানুষের আগ্রহ আছে, কারণ আমরা কখনো জনপ্রিয় যেই সাহিত্য শুধু তারই বুক রিভিউ হতে হবে
এই জায়গাটায় আমি এখনও যেতে পারিনি, হয়তো এটা এক ধরনের আমার সীমাবদ্ধতা হতে পারে। আমার মনে হচ্ছে যে যেই বইটা জানানো দরকার, যেই বই সম্বন্ধে এমন হতে পারে মানুষজন কম জানে বোঝে কিন্তু লেখক দুর্দান্ত লিখেছেন, সেটা আমার কাছে মনে হয়েছে যে পাঠকের কাছে যাওয়া খুব জরুরি। যেমন আমরা ব্যাস বলে একজন একটা বই আছে শাহজাদ ফিরদাউসের লেখা, অসাধারণ, খুব অল্প মানুষজন চেনে, মানে শুধু পড়ুয়া পাঠকরা জানেন। এরকম অনেক বই আমরা পাবো, অনেক কম মানুষ জানে। যেমন ফজলুল হক বলে এক সাহিত্যিক আছেন, মাত্র 3টা না 4টা গল্প তার পাওয়া যায়, অসাধারণ গল্প, তাকে নিয়ে মুগ্ধতার কোনো সীমা পরিসীমা নেই মানুষজনের। তো সেই গল্পগুলো তো মানুষজন জানে না। জনপ্রিয় বইয়ের কথা, জনপ্রিয় লেখকদের কথা সবাই জানে। তো আমার একটা ভাবনার জায়গা ছিল যে তাদেরকে একটু চেনানো যায় কিনা, বইয়ের রিভিউয়ে সেই বইগুলোর খবরও পাওয়া যাবে। আসলে মানুষজনের না জানার পেছনেও তো বহু কারণ থাকে অনেক। যেমন যদি আপনি 90 দশক বা আরো আগে যান, তখন তো মানুষের বিনোদনের মাধ্যম একদম হাতে গোনা কয়েকটা ছিল। এখন তো বিনোদনের মাধ্যম মানুষের কাছে বেশি, প্রযুক্তির উৎকর্ষতা। আপনি যদি নগরমুখী সাহিত্যের দিকে যান, জ্যাম কেন্দ্রিক যে মানসিকতা, সেখান থেকেও বই পড়ার প্রতি একটা অনীহা, এরকম নানাবিধ কারণ থাকতে পারে। আপনি এর মধ্যে থেকেও দেখেন যে প্রযুক্তির দিক দিয়ে ই বুক থেকে শুরু করে অডিও বুক, আরেক দিক দিয়ে শহরমুখী যদি চিন্তা করা হয় বুক ক্যাফের কালচার তৈরি হচ্ছে। মানে একই সঙ্গে আমরা আধারের দিকটাও দেখতে পারি, আবার আলোর দিকটাও দেখতে পারি। আপনি আসলে বই নিয়ে এবং প্রযুক্তিগত দিক দিয়ে এবং সামনে বইয়ের ভবিষ্যৎ নিয়ে কী দেখেন, কী মনে করেন? আমি দারুণ সম্ভাবনার জায়গা দেখি। আমি একদম সম্প্রতি যেই দেশগুলো ঘুরে এসেছি তারা সবাই আমাদের চাইতে প্রযুক্তিতে অনেক এগিয়ে আছে, তাদের জীবন অনেক ডিজিটাইজড, তাদের কাছে ইবুক অনেক সহজলভ্য। কিন্তু আমি যখন ঘুরে ফিরে সেই সমস্ত দেশ দেখেছি, খোঁজখবর নিয়েছি, দেখেছি প্রচুর মানুষ এখনও বই কিনছে, পড়ছে, আগ্রহের তাদের কোনো রকমের কমতি নেই। এই যে সংযোগের জায়গাটা তারা কিভাবে অর্জন করতে পেরেছে, এই বিষয়টা আমার কাছে খুব আগ্রহের জায়গা মনে হয়েছে। এই প্ল্যাটফর্মটাকে নিয়েই, এই ইকোসিস্টেমটাকে নিয়েই আমার মনে হয়েছে আমাদের আরও কাজ করবার অনেক জায়গা আছে। কাজ করার ক্ষেত্রে আপনার এখন কি অকারণে আপনি একাই কাজ করছেন নাকি আপনার সঙ্গে আরও? এটা আমার একার একটা ইনিশিয়েটিভ, কিন্তু আমি খুবই ব্লেসড, কারণ আমার আশেপাশে এমন অনেক মানুষজন আছে, আমার দলবল, ওরা আশেপাশে থাকেই। আমি যে কোনো একটা ভালো কাজ করলে পরে ওদেরকে পাওয়া যায়। এটা ঠিক যে শুধুমাত্র অকারণে বইয়ের পেজ হতে হবে এরকম না, যে কোনো ভালো কাজে ওদেরকে আমি পাশে পাই। তো সেইভাবে যখন আমার যেমন সাহায্য দরকার হচ্ছে, আমি হয়তো তাদের কাছে বলে, অথবা ওরাও স্বতঃস্ফূর্তভাবে কখনো কখনো সাহায্য করছে। অকারণের আকারটাকে বড় করার ইচ্ছা আছে কিনা ভবিষ্যতে? হয়তো যদি এটা মানুষের কাজে আসে, তাহলে মানুষ যদি চায়, মানুষের যদি সেই আগ্রহের জায়গাটা তৈরি হয়। এই কারণে আমার মনে হয়েছে যে আমি যত বেশি তাদের কাছে যেতে পারবো, তাদেরকে জানাতে পারবো যে আসলে বই পড়াটা এখন একেবারে শেষ হয়ে যাচ্ছে না, এটা একেবারেই ব্যাকডেটেড কোনো আইডিয়া না, এবং এই প্ল্যাটফর্মটাও একটা দারুণ জায়গায় যেতে পারে, আমার মনে হয় তত কাজে আসবে বিষয়টা। অনেকে বই রিভিউর ক্ষেত্রে তার নিজের পছন্দ সেটাকেই অনেকে প্রেফার করে। দেখা গেছে যেই সাহিত্যকে বা যেই বইটাকে তার ভালো লাগেনি, সে খুব একটা ওই বইটা নিয়ে রিভিউ করতে চায় না। আপনি বা আপনারা অকারণে যখন রিভিউ করা হয়, তখন আপনারা কোন জিনিসটাকে প্রাধান্য দেন? অকারণে যেটা বলছিলাম, এটা তো একেবারে আমার একার আগ্রহের জায়গা থেকে করা, তো রিভিউ আমি একাই করি। আমার মনে হয়েছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে আমি যতটুকু জানাতে পারবো, আমার জানা বোঝার জায়গা থেকে, সেইটুকু আমার নিশ্চিত করা উচিত। এই বিষয়টা আমি খুব ভেবে চিন্তে করবার চেষ্টা করি। জরুরি না যে জনপ্রিয় কোনো একটা সাহিত্যে যেতে হবে, যে বই আমার ভালো লাগেনি সেটাই বলতে হবে, কারণ আমার জানা বোঝার জায়গা তো কম সেখানে, আমি সেই জায়গায় যেতে চাই না। যেটা বলছিলাম আমাদের আলাপের শুরুতে, যে আসলে আমি নিশ্চিত হয়েছি যে আমি যদি ওয়ার্ল্ড ক্লাসিক্সের একটা তালিকাও তৈরি করি, সেটা আমার জীবদ্দশায় আমি শেষ করতে পারবো না। তাহলে এটাই ভালো, আমি যেটা খুব ভালো জানি, বুঝি, যতটুকু জানি, চেষ্টা করি তাকে প্রমোট করবার জন্য। তবে এটাও হতে পারে সাম্প্রতিক সময়ে পড়েছি এমন একটা চট করে বই, সেটা হয়তো ক্লাসিক হয়ে যাবে, কিন্তু আমার এখন এই মুহূর্তে পড়ে ভালো লেগেছে, সেই বইগুলো আমি চেষ্টা করি মানুষকে জানাতে। মোটামুটি মানুষ জানুক একটা ভালো কাজ নিয়ে, সেটাই আপনার বেশি প্রাধান্য থাকে একদম করার ক্ষেত্রে। একদম। আরেকটা বিষয় আসতে পারে, আমরা যদি স্নাইডারের কার্টুন যদি আমরা দেখি, তার একটা কার্টুন রয়েছে বই নিয়ে, অধিকাংশই তার বই নিয়ে কার্টুন, তো বই নিয়ে একটা কার্টুন রয়েছে, সেখানে আমাদের বয়সজনিত কয়েকটা প্যানেল থাকে সেই কার্টুনে, শিশু, কৈশোর, তারপর যৌবন,
প্রৌঢ়ত্ব, আস্তে আস্তে মানুষ বার্ধক্যের দিকে যায়। ওইখানে উনি কার্টুনে দেখায় যে মানুষ যখন শিশু তখন একটু বইয়ের প্রতি তার আকর্ষণ, এরপরের প্যানেলে বইয়ের প্রতি তার প্রেম, তারপরের প্যানেলে বইকেই সেই জীবনযাপনের অনুষঙ্গ বানানো। শেষ প্যানেলে গিয়ে স্নাইডার দেখান যে যখন সে বৃদ্ধ বয়স হয়ে যাচ্ছে তখন সে বইটা পাস করে দিচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে। এইরকম মানুষের তো এইরকম মনোজগৎ বা বই পড়ার রীতিতে এরকম বিবর্তন আসেই, এটা আমরা দেখেই থাকি। আপনার ক্ষেত্রে কি এরকম কোনো জিনিস আসতে পারে যে হ্যাঁ বই জিনিসটা আমি পাস করে পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাই? সেটাই তো আসলে মূল উদ্দেশ্য এই পুরো প্রসেসের, যে আসলে পরবর্তী প্রজন্ম আগ্রহী হোক। যারা আমাদের বয়সে আছে তারা তো জানলে পড়লে ভালোই। আমি বাইরে দেখেছি খুব, আমরা যখন ট্রাভেল করছি আমি অনেক সিনিয়র সিটিজেনদেরকে দেখেছি যারা বাসে প্লেনে ট্রাভেল করছেন, বই পড়ছেন। তারা কিন্তু চাইলে অন্য কোনোভাবেও তাদের সময়টা পার করতে পারতেন। এটা বেড়ে ওঠার জন্য এটা পারিপার্শ্বিকতার উপর নির্ভর করে যে আসলে আবহটা কি। বেড়ে ওঠা এক্ষেত্রে কতটুকু প্রভাব রেখেছে আপনার এই বই বা শিল্প মনা হওয়ার ক্ষেত্রে? অসম্ভব রকমের, কারণ কিছু তো আছে পালিয়ে ঘর পালিয়ে বই পড়া, হ্যাঁ সবাই আমরা পড়ি, কিন্তু তারপরও অনেকটুকু সময় দিয়ে যদি পড়তে হয় তাহলে পারিবারিক আবহ এবং একটা প্রশ্রয়ের দরকার আছে। আমাদের যেমন সেই সময়ে বাবার একটা বারণ ছিল যে সেবা প্রকাশনী, প্রজাপতি প্রকাশনীর বই পড়া যাবে না ওই সময়, কিন্তু উনি এটা বলেছিলেন আমি আবার স্কুলের গণ্ডি পার হলে পরে তখন আমি সেবার বই পড়তে পারবো। লুকিয়ে লুকিয়ে তখন পড়তে হয়েছে স্কুলের আগে, কিন্তু আমি ঠিক ধরেছিলাম তাকে। আমার যখন এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল যে আমার তো আসলে বই দেবার কথা, সেবা প্রকাশনীর বই, সেই অভিজ্ঞতাও খুব চমৎকার। আমার এখনও মনে আছে যে বাবা আমাকে পুরনো এক বাজারে নিয়ে গিয়েছিলেন। আমি খুব অবাক হচ্ছি যে বাজার কেন, পাশে জিলিপির দোকানে জিলিপি বিক্রি হচ্ছে। তো আমি ভেবেছি যে আচ্ছা জিলিপি টিলিপি হয়তো কিনবো, কিন্তু দেখলাম পাশে একটা পুরনো কাগজের দোকান। উনি ওইখানে গিয়ে বললেন যে হ্যাঁ পুরনো বই। আমার মনে হয় প্রথম বাবার কিনে দেওয়া হচ্ছে সেবার প্রকাশনীর বই হচ্ছে 2.5 কেজি সেবার প্রকাশনীর বই। তো সেখানে প্রথম আমি সেবার অনুবাদগুলো পেয়েছি, মাসুদ রানার 2টা বই এবং 3 গোয়েন্দার বেশ কয়েকটা বই। আমরা তো নরমালি 3 গোয়েন্দা থেকেই, 3 গোয়েন্দা থেকেই শুরু। কিন্তু আমি হয়তো শুরু করেছিলাম উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায় চৌধুরী এবং যোগেন্দ্র কিশোর সরকার, সম্ভব যদি যোগেন্দ্রনাথ সরকার, যদি আমি নামটা ভুল করে না থাকি। কমিক্সও প্রচুর পড়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, তাদের বই দিয়ে আমার কাছে 3 গোয়েন্দা একটু পরে এসছে, ক্লাস 7 আমাদের এদিকে মানে 3 গোয়েন্দা দিয়ে আমাদের ধরা হয়। হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা এবার একটু বইমেলা প্রসঙ্গে আসি। যেমন গতবারের বইমেলায় আমরা জানি যে বাংলা একাডেমির একটা পেজই বলি বা ওয়েবসাইট, ওইখানে গিয়ে একটা বইমেলার তো স্টল লোকেট করতে মানুষের কষ্ট হয়ে যায় এবং এটা একেবারে শ্রমসাধ্য একটা কাজ। তো ওইখান থেকে মানুষ, কিছু কিছু মানুষ তারা বইমেলা যেহেতু অনেক বৃহৎ আকারে একটা জায়গায় অনুষ্ঠিত হয়, যার ফলে মানুষ খুঁজে পায় না। তো বাংলা একাডেমির ওইটা খুব একটা কেউ জানতো না। গতবার আপনারা একটা অ্যাপস নামিয়েছেন, আপনারা বলছি অ্যাপসটার নাম ছিল বইমেলা স্টল লোকেটর। ঠিক। সেই অ্যাপসটা নিয়ে গতবারের কেমন সাড়া ছিল? আমাদের তো হচ্ছে প্রথমত সেটা আবারও নিজেদের জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করেছি, আমি অনুভব করবার চেষ্টা করেছি যে আসলে আমার কী ঝামেলা হয় একটা বইমেলায় গেলে পরে। চাকরি বাকরি করে তো আসলে খুব বেশি সময় যাওয়ার সুযোগ হয় না, এই এক উইকেন্ড, তাও অল্প কয়েক ঘন্টা। তো ওই রকম সময়ের মাঝে আমার যে পছন্দের প্রকাশক, স্টল, পছন্দের যে বই সেটাও যে কই আছে সেটা খুঁজে বের করা এক দুরূহ জিনিস, পেলামই না। মূলত তো ঘোরা হতো আমাদের এই সোহরাওয়ার্দী উদ্যানের যে জায়গাটা, সেখানেই বেশ 400-500 মতো স্টল। তো তখন মনে হলো যদি এমন একটা জায়গা থাকতো যে যেখানে আমি খুব চট করে খুঁজে দেখে ফেলতে পারবো এবং যেটা আসলে ইন্টারনেটের উপর ডিপেন্ডেন্ট হবে না। কারণ বাংলা একাডেমির দারুণ একটা ইনিশিয়েটিভ, এবং শুধু যে আমরাই করেছি এরকম না, আরও 2-1টা গ্রুপ ছিল যারা এই ইনিশিয়েটিভ নিয়েছেন। আমাদের মনে হলো যে মেলায় গিয়ে যদি ইন্টারনেট না পাই তখন কি হবে। তো আমাদের ভার্সনটা ছিল অফলাইন ভার্সন, একবার কষ্ট করে ডাউনলোড করতে হবে, তারপরে কেউ যদি আগ্রহী হয় তাহলে ওই প্রকাশকের নাম দিলে পরেই দেখিয়ে দিবে যে মেলার সেটা কোন জায়গায় আছে। তো সেটা আমাদের বন্ধু মহলে পরিচিত জনে বেশ সাড়া পড়েছিল। এবার সেটা কি আপডেটটা কি? এবার আরেকটু বড় কলেবরে করবার ইচ্ছা আছে, জানি না শেষ পর্যন্ত করে ফেলা যাবে কিনা। একদম চলছে, আমরা হয়তো সপ্তাহখানেকের মাঝেই সেটা পাবলিশ করব, আপডেট দিতে পারবো। এবারও সেই স্টল লোকেটরটা থাকছে
এবার যেটা হচ্ছে, এবার আমরা চেষ্টা করছি কেউ যদি চায় একটা বইয়ের নাম দিয়ে খোঁজার জন্য, তাহলে সেই বইটা কোন প্রকাশনা থেকে বের হয়েছে এবং তার ডিরেকশন কোন দিকে সেটা বলে দেওয়া যাবে। গতবার ছিল শুধু স্টলের নাম, প্রকাশনী বা স্টল হচ্ছে যে কোনো বই পাঠক বা দর্শক যদি যে কোনো বই বলাটা খুব কঠিন হবে, কারণ একেবারে ব্যক্তিগত তালিকা তৈরি করে তো সেই লিস্ট বানানো হচ্ছে। আমরা হয়তো সব তালিকা এখনো দিয়ে উঠতে পারিনি। অন্তত 15 থেকে 20,000 বইয়ের একটা তালিকা থাকবে অন্তত, পরিচিত লেখকদের, পরিচিত বড় প্যাভিলিয়ন, গল্প উপন্যাস শুরুতে এরকম একটা দিয়ে আমরা শুরু করবার চেষ্টা করছি। এবং ধরুন আপনি হুমায়ুন আহমেদের বই খুঁজতে চান, এখন হুমায়ুন আহমেদের বই কোন কোন স্টল থেকে বের হয়েছে তো আপনি জানেন না, আমরা সেটাও রাখার চেষ্টা করছি। তো আমাদের আবারও কলেবরটা বের হয়েছে, বড় হয়েছে। আমরা চেষ্টা করছি আমরা নিজেরা যে সমস্ত সমস্যা অনুভব করি সেই সমস্যা নিশ্চয়ই অন্য পাঠকরাও ফেস করে। অভিযোগ সবার কাছ থেকেই আমরা পাই এবং তারা সবাই বলে যে এরকম একটা অ্যাপস বা এরকম কিছু একটা থাকলে তাদের জন্য সহায়ক হয়। তো আমি বলবো যে আপনাদের এই উদ্যোগটা তাড়াতাড়ি আলোর মুখ দেখুক, আমাদের যাতে এখনকার যারা পাঠক যারা বইমেলায় যাচ্ছেন তারা কিন্তু এখনো এই সহায়তাটা পাচ্ছেন না। এজন্য যত তাড়াতাড়ি আনবেন তত তাড়াতাড়ি পাঠক উপকৃত হবে। আমাদের আন্তরিক চেষ্টা থাকবে। এবং বইমেলা নিয়ে যেহেতু কথা হলো, আমাদের আরও কিছু ইনিশিয়েটিভ রয়েছে নিজেদের। আমরা সাধারণত বইমেলায় কী হই, আমরা বইয়ের প্রকাশকের কথা বলি, বইয়ের স্টলের কথা বলি, নতুন বইয়ের কথা বলি, কিন্তু এই বইমেলাটার তৈরি হবার পেছনের গল্প আমরা কেউ কখনো বলি না। এই বইমেলাটা তৈরি হবার পেছনে যে এত মানুষের শ্রম আছে, তাদের জীবন সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না, অসম্ভব। মানে যে কারণে বলছিলাম একেবারে শুরুতে আমার বইমেলায় যাওয়া হয় বইমেলার আগের শুক্র শনিবার থেকে। সেই যে খালি মাঠটা যেখানে গর্ত খুঁড়ে প্রথম বাঁশটা পুঁতে দেওয়া হলো, তারপরে ইট বিছানো থেকে শুরু করে যেই দিন থেকে আপনার বইমেলাটা শুরু হলো সেই দিন থেকে ওই মানুষগুলো নেই। অন্তত কয়েক হাজার মানুষ তার আগের দিন রাত খেটে এই যে বইমেলাটা তৈরি করলো, 1 তারিখ থেকেই তাদেরকে আর কোথাও দেখা যায় না, তাদের গল্পও কেউ বলে না। আমরা চেষ্টা করেছি, গতবারও করেছি, আমরা এইবারও করব, তাদের গল্পটা তুলে ধরার জন্য। সেই সমস্ত শ্রমজীবী মানুষদের যাদের কষ্টে পরিশ্রমে ঘামে ঘ্রাণে এই বইমেলাটা দাঁড়ালো, আমরা চেষ্টা করি তাদেরকেও তুলে ধরার জন্য। এটা একটা প্রশংসনীয় উদ্যোগ, অবশ্যই এটা সফল হোক, এটা চাই। আর আমরা অনুষ্ঠানের শেষের দিকে একটাই শুধু প্রশ্ন, যে ওয়াই বুক ট্রাভেলিং? এটা আমার মনে হয়েছে যে স্বতঃস্ফূর্তভাবে আমার কাছে এসছে, বইয়ের প্রতি ভালো লাগার জায়গা থেকে বের হয়ে এসছে। যেটা বলছিলাম আগেও, সেটা হচ্ছে বইয়ের প্রতি ভালোবাসাটা ছড়াতে হলে এর সাথে সম্পৃক্ত সবাইকে জানতে হবে। যত বেশি জানা যাবে তত অনুভব করা যাবে বেশি, এবং এই অনুভবের জায়গাটা ঘরে বসে থেকে করবার চাইতে ভ্রমণ তো আমাদের করা হয়ই। সেটা যারা পাঠক আছেন, যারা বইকে ভালোবাসেন, কেননা সেটা একবার হতে পারে এমন শুধু বইয়ের জন্য চিন্তা করি, একটা বিখ্যাত লেখক, বিখ্যাত চরিত্রের সাথে সম্পৃক্ত হই। আমার মনে হয়েছে যে এরকম দুর্দান্ত একটা জায়গা হতে পারে। সেই কারণেই শুধুমাত্র ট্রাভেলিং না, ট্রাভেলিং তো হরহামেশা হচ্ছেই, বইয়ের একটা ট্রাভেলার থাকতে পারে। আপনার এই যাত্রা অনেক শুভ হোক, আপনার যাত্রা অগ্রগামী থাকুক, এই শুভকামনা রইল। এবং যমুনা ডিজিটালের আড্ডায় আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যমুনা ডিজিটালকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাকে আমন্ত্রিত করবার জন্য। এটা একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম, চমৎকার একটা সুযোগ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা জানি 2টি টার্ম রয়েছে, শর্ট সাইটেড এবং ফার সাইটেড। শর্ট সাইটেড হচ্ছে যারা কাছের জিনিস দেখে, দূরের জিনিস দেখেন না। আর ফার সাইটেড হচ্ছে যারা দূরের জিনিসও দেখেন। আমরা চাইব বই পড়ার মাধ্যমে, বইয়ের প্রতি ভালোবাসার মাধ্যমে, বইয়ের সান্নিধ্যে এসে পাঠকেরা যেন ফার সাইটেড হয়ে যান। এক একজন পাঠক এক একজন ফার সাইটেড পিপল। তো দর্শক, যদি বই আমরা পড়ি, বই পড়ার মাধ্যমে বাহিরের দৃষ্টি আমাদের শুধু বিস্তৃত হয় না, আমাদের অন্তর্দৃষ্টিও সেখানে আরও অগ্রসরমান হয়। তো আজকে যমুনা ডিজিটালের আড্ডা এ পর্যন্তই। আমরা আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বইয়ের সঙ্গেই থাকুন।